হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো তোমাদের জীবনানন্দ দাশের লেখা আকাশের সাতটি তারা কবিতাটার বুঝিয়ে দিয়েছি আমি খুব ভালোভাবে। যারা দেখোনি প্লিজ আগে এই ভিডিওটা দেখে এসো। আজকে থেকে প্রশ্নোত্তর শুরু করছি, একটা বা দুটো ভিডিও লাগবে আমার তাতে। তো চলো শুরু করা যাক। বারবার বলি, প্রশ্নোত্তর লেখার সময় বইটা পাশে রাখবে আর নিজেরা শুনে লিখে নেবে, নিজেদের লেখা দেখে পড়বে। ভিডিও শুনে প্রশ্নোত্তর মুখস্থ করো না, পড়ানোটা বুঝে নিও, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতাটির উৎস লেখো। দেখো, কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পর 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা আকাশের সাতটি তারা। সংকলকেরা কবিতাটির নাম দিয়েছেন আকাশের সাতটি তারা, ঠিক আছে? তারপরে লেখো, আকাশের সাতটি তারা কবিতাটির বিষয়বস্তু লেখো। জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতাটির প্রতিটি পংক্তিতে ছড়িয়ে আছে কবির নৈসর্গিক ভালোবাসার ছোঁয়া। কবি ঘাসের উপরে বসে ঘনায়মান নীল সন্ধ্যা দেখেছেন, যখন কামরাঙা রঙের লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির দেহের গাঢ় লাল রক্তের দিগন্ত রাঙিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, তখন একটু একটু করে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠেছে। কবির মনে হয় কেশবতী কন্যার মতো বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা সূর্যের শেষ অস্তরাগটুকু মুছে দিয়ে তার আলুলায়িত কেশদাম ছড়িয়ে দেয়। আকাশ নদী নক্ষত্র জুড়ে কিশোরীর চুলের অবিন্যস্ত রূপ ঐশ্বর্যের মতো ছড়িয়ে পড়ে সান্ধ্য অন্ধকারের লাবণ্য। এই লাবণ্যপ্রভ ভাসমান আধার ছড়িয়ে পড়েছে কবির চোখে মুখে। পৃথিবীর কোনো দেশে এমন সন্ধ্যা নেমে আসে না, এমন চঞ্চল কিশোরীর নির্ভার কেশরাশির মতো প্রাণময় সন্ধ্যা হিজল কাঁঠাল জামের ডালে ডালে পাতায় পাতায় অন্ধকার হয়ে ঝরে পড়ে না। এ আধার যেন অজস্র চুলের চুম্বন স্পর্শ। সেই রূপসীর চুলের বিন্যাস কবি যেন খুঁজে পেয়েছেন এক আশ্চর্য স্নিগ্ধ গন্ধ। বিন্যাসে হবে ওটা, প্যারাচেঞ্জ। এরপর কবির চোখে পড়েছে বাংলার মাঠঘাট পুকুর জনজীবনের নানান টুকরো দৃশ্য। দেখেছেন হাঁসের পালক, স্বর, চাঁদা, সরপুটি, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, যে শীতল হাতের আঁচ কবির হৃদয়ে লাগে। তিনি দেখেছেন কিশোরের পায়ে দলা মুঠা ঘাস, পেয়েছেন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, আর অনুভব করেছেন পথে পড়ে থাকা লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এই সবের মধ্যেই বাংলার প্রাণ। আকাশের সাতটি তারা ফুটে ওঠার পর কবি এই সমস্তই যেন নিজের মানস চোখে টের পেয়েছেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন লেখো। নেক্সট প্রশ্নটা অনেক ধরনের আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা বলছি, এছাড়াও আসলে বুঝে লিখো। আকাশের সাতটি তারা কবিতায় বাংলার সান্ধ্য প্রকৃতির যে রূপচিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা সান্ধ্য প্রকৃতি মানে সন্ধ্যা, ঠিক আছে? আকাশের সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাবনায় নিজের ভাষায় লেখো। অথবা এরই মাঝে বাংলার প্রাণ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। অথবা আকাশের সাতটি তারা কবিতায় গ্রাম বাংলার প্রাণময়তা কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। অথবা আমি পাইটের উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে কবির মনোভাবের পরিচয় দাও, ঠিক আছে? লেখো। চিত্র রূপময় কবিতার স্রষ্টা জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতায়
বাংলার সন্ধ্যাকালীন সৌন্দর্য অপূর্ব রূপময়তায় আবির্ভূত হয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ দৃষ্টান্ত আলোচ্য কবিতাটি। বঙ্গ প্রকৃতিতে দিনান্তে নেমে আসা সন্ধ্যার মধ্যেই কবি পেয়েছেন প্রাণের স্পন্দন। কবি যেমন কল্পনায় সান্ধ্য সৌন্দর্যকে প্রত্যক্ষ করেছেন, তেমনি গন্ধের মাধ্যমেও প্রাণের স্বরূপ উপলব্ধি করেছেন। প্যারাচেঞ্জ। অস্তগামী সূর্যের রক্তিম আভা গায়ে মেখে রাঙা মেঘ পশ্চিমের আকাশকে রাঙিয়ে দিয়ে ডুব দেয় গঙ্গা সাগরের বুকে। ধীরে ধীরে প্রকৃতির বুকে নেমে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা, যা কবির চোখে ধরা দিয়েছে কেশবতী রূপসী কন্যা রূপে। এমন লাবণ্যময় সন্ধ্যার আধার তথা কেশবতী কন্যার চুল কবির চোখ মুখ ছুঁয়ে যায়, আবার তা হিজল কাঁঠাল জামের শাখায় পাতায় গুলিয়ে দেয় স্নেহ চুম্বন। কবির মতে পৃথিবীর অন্যত্র এমন কন্যাকে তিনি আর দেখেননি। পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের প্রভায় আলোকিত কামরাঙা লাল মেঘ ক্রমশ তার বর্ণচ্ছটায় মৃত মণিয়ার মতো বিচিত্র রঙে দিগন্ত বিস্তৃত করে যখন গঙ্গাসাগরের জলে ডুব দেয়, তারপরেই সন্ধ্যা কেশবতী কন্যা রূপে আবির্ভূত হয়। সেই অন্ধকার কবির চোখের ওপর মুখের ওপর ভেসে ওঠে, যা কবিকে স্পর্শ করে এক মানবিক অনুভূতিতে। প্যারা চেঞ্জ করো। কবির মতে মায়াময় আবছাওয়ায় মোড়া এমন প্রাণময় সন্ধ্যা পৃথিবীর অন্যত্র দেখা যায় না। নরম ধান, কলমি, হাঁসের পালক, সর, পুকুরের জল আর চাঁদা সরপুটিদের মৃদু গন্ধ কবিকে নিয়ে যায় বাংলার নিসর্গ প্রকৃতির গভীরে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাতখানা কবিতায় পেয়েছেন জীবনের আন্তরিক উত্তাপ। শুধু তাই নয়, একই সঙ্গে কিশোরের পায়ে দলা মুথা ঘাস ও পাকা বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় আলোড়িত হয় কবি মন। এই অনাকাঙ্ক্ষিত বিষণ্ণতায় ভরে ওঠে কবির মন, ঠিক যখন দিনান্তে সন্ধ্যা নামে আকাশে ফুটে ওঠে 7টি তারা। প্যারাচেঞ্জ। এই ক্লান্ত নীরবতায় প্রকৃতির নানা অনুষঙ্গে কবি প্রাণের স্পন্দন অনুভব করে প্রকৃতির রূপ রস গন্ধে ডুবে যান। এমনই অনাড়ম্বর বৈভবহীন অথচ চিরায়ত সান্ধ্য প্রকৃতির ছবি কবির লেখনীতে প্রকাশিত হয়েছে আকাশে 7টি তারা কবিতায়। এখানে এক অনাস্বাদিত রূপলোকই শুধু তুলে ধরেননি তিনি, বরং বঙ্গপ্রকৃতির সৌন্দর্যকে মানবীয়তায় ভূষিত করেছেন। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার লেখো নেক্সট প্রশ্ন। বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বা সন্ধ্যা কেমন, এই সন্ধ্যার সৌন্দর্য প্রসঙ্গে কেশবতী কন্যার তুলনা কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। অথবা পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো, এই কন্যা কাকে বলা হয়েছে, কন্যার সৌন্দর্যের পরিচয় দাও।
জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতায় কন্যা বলতে কবি বঙ্গ প্রকৃতিতে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার কথা বলেছেন। কবি এখানে সন্ধ্যাকে নীল, শান্ত ও অনুগত রূপে ব্যাখ্যা করেছেন। প্যারাচেঞ্জ। অস্তায়মান সূর্যের রক্তিমাভায় আকাশের মেঘের রং হয়ে ওঠে কামরাঙা লাল। সেই লাল মেঘে মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের জলে ডুবে গেলেই বাংলার কোলে নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যার সেই সৌন্দর্যকে ঘাসের ওপর বসে প্রত্যক্ষ করেন কবি। কবির চোখে সন্ধ্যার ঘনায়মান তরল অন্ধকার যে কেশবতী রূপসীর কন্যার কেশদাম। কেশবতী কন্যা কথাটি বলার সঙ্গে সঙ্গেই কল্প নয়নে ভেসে ওঠে আলুলায়িত কেশদাম বিশিষ্টা রূপবতী কিশোরীর ছবি। তার ঘন কালো চুল আড়াল করে সমস্ত দৃশ্যপট। বঙ্গ প্রকৃতিকে স্নেহের চুম্বন করে সে কেশরাশি। কবির চোখে মুখে তথা সারা শরীরকে যেন ছুঁয়ে যায় সেই কেশদাম। কিশোরীর ঘন কালো চুলের মতোই লাবণ্যময় আধার প্রকৃতির সর্বত্র সঞ্চরমান। বাংলার নীল সন্ধ্যার সজীব পেলবতা একমাত্র কিশোরীর আলোলায়িত চুলের সঙ্গে তুলনীয় বলে কবি মনে করেছেন। কেশবতী সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যেও বিচিত্র গন্ধে আপ্লুত কবি মন। তাই তার মনে হয় রূপসী কন্যার চুলের বিন্যাসে ঝরে পড়ে স্নিগ্ধ সৌরভ। প্যারাচেঞ্জ। ঘনায়মান অন্ধকারের চরাচর ব্যাপ্তি বোঝাতে কবি চোখের পরে মুখের পরে কথাগুলি ব্যবহার করেছেন। কবির মতে বাংলার নীল সন্ধ্যার স্পর্শ তথা কিশোরীর কেশদামের স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে হিজল, কাঁঠাল, জামের ওপর অবিরত ধারায়। এভাবেই আলোচ্য কবিতায় বাংলার নীল সন্ধ্যার সৌন্দর্যের সঙ্গে কিশোরীর আলুলায়িত কেশদামের তুলনা গভীরভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নেক্সট লেখো কোয়েশ্চেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন? মেঘকে কবি মৃত মনিয়ার মতো বলেছেন কেন? আনসার লেখো। জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতার উদ্ধৃত অংশে অস্তায়মান সূর্যরশ্মি পশ্চিম আকাশকে রক্তিম আভায় রাঙিয়ে দেয়। তারপর সেই রক্তিম মেঘ যেন নীরবে ডুবে যায় গঙ্গাসাগরের বুকে। সেই প্রসঙ্গে এই কবি জীবনানন্দ দাশ উদ্ধৃত উক্তিটি করেছেন। প্যারাচেঞ্জ। চিত্র রূপময় কবিতার স্রষ্টা কবি জীবনানন্দ দাশ ঘাসের উপর বসে বঙ্গ প্রকৃতির সান্ধ্য সৌন্দর্যকে উপভোগ করেন। অস্তমিত সূর্যরশ্মি যেন দিগন্তকে রক্তিম আভায় রাঙিয়ে দেয়। ভাসমান ঘন লাল রশ্মির প্রতিফলনে বিভিন্ন আকারের মেঘ পাকা কামরাঙার বর্ণ ধারণ করে। এই চঞ্চল খণ্ড খণ্ড লাল মেঘের দলকে কবি তুলনা করেছেন অস্থির মনিয়া পাখির সঙ্গে। সেই মনিয়া যেমন জীবন থেকে মৃত্যুর মুখে খসে পড়ে, তেমনইভাবে কামরাঙা লাল মেঘপুঞ্জও সন্ধ্যার আধারে নিমজ্জিত হয় গঙ্গাসাগরের জলে। মৃত্যুর মধ্যে দিয়ে ছটফটে মনিয়া পাখি যেমন চির নীরবতায় ডুবে যায়, তেমনি কামরাঙা লাল মেঘও হারিয়ে যায় সাগরের বুকে। তার আর কোনো অস্তিত্বই পড়ে থাকে না, যেন নীল সন্ধ্যার অতলতায় বিলীন হয়ে যায় তা। মনিয়ার মৃত্যু বা মেঘের ডুবে যাওয়ার মাধ্যমে জীবনের ক্ষণস্থায়িত্বকেই বুঝিয়েছেন কবি। মেঘ ভাঙা রোদের আলোতে দেখা বর্ণময় মেঘের সৌন্দর্য মৃত মনিয়ার মতো আসন্ন সন্ধ্যার ব্যাপ্তিতে বিলীন হয়ে যায়। এভাবেই দৃশ্যগত ও অর্থগত সাদৃশ্যকে ব্যক্ত করতে কবি আলোচ্য উদ্ধৃতিতে কামরাঙা লাল মেঘকে মৃত মনিয়ার মতো বলে অভিহিত করেছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরও একটা বা দুটো ম্যাক্সিমাম ভিডিও এর ওপর হবে।
তোমরা দেখতে থাকো, আর যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট দিন দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানিও, আমি সলভ করবো। ভালো থেকো।